আজকের টপিক হচ্ছে আমাদের বাংলাদেশের গভর্নমেন্ট বা বাংলাদেশের সংবিধান। দেখেন চ্যাপ্টারটার নাম হচ্ছে গভর্নমেন্ট অফ বাংলাদেশ। সুন্দর লাগছে না? আচ্ছা, গভর্নমেন্ট অফ বাংলাদেশের মধ্যে আমরা মূলত কভার করব বাংলাদেশের সংবিধান। সংবিধান কি, সংবিধানের মূলনীতিগুলো কি কি, সংবিধানের বিষয়বস্তু কি, সংবিধানের ক্যারেক্টারিস্টিক্স কি, সংবিধান কাকে বলে, সংবিধানের মধ্যে ধরেন কোন কোন নীতিমালা পড়ে, কিভাবে একটা মূল কথা হচ্ছে আপনার পুরো দেশ কিভাবে পরিচালনা করে, সবটাই হচ্ছে গভর্নমেন্ট অফ বাংলাদেশের মধ্যে টপিক। বুঝতে পেরেছেন? আচ্ছা, দেখেন ফার্স্ট স্লাইড, কনস্টিটিউশন। কনস্টিটিউশন মানে কি? কনস্টিটিউশনের বাংলা কি? সংবিধান। সংবিধান। আচ্ছা দেখেন এখানে একটা সংবিধানের ছবি দেওয়া আছে, ঠিক আছে, বোঝার জন্য। আচ্ছা, আপনারা পড়েছেন না স্মারকলিপি? এটা একদম সেম টাইপ। একটা সংবিধান মানে হচ্ছে একটা দেশের বা একটা স্টেটের বা একটা নেশনের পুরোপুরি তার পাওয়ার কি হবে, ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটিস কি হবে, সকল কিছু এই সংবিধানের মধ্যে ইনক্লুডেড। ঠিক আছে, এই সংবিধান ধরেই আমাদের রাষ্ট্র পরিচালনা করা হয়। রাষ্ট্রের যাবতীয় কাজ, যাবতীয় নীতিমালা, যাবতীয় কাজ, সকল কিছু আপনার হচ্ছে একটা রাষ্ট্রের যাবতীয় যত কিছু আছে সকল কিছুই কি এই সংবিধানের অন্তর্ভুক্ত। দেখেন, the basic principles and laws of nation, state or social groups that determine the powers and duties of the government and guarantee certain rights to the people. দেখেন আপনার সংবিধানটা কিরকম হবে, যে আপনার গভর্নমেন্টের পাওয়ার কতটুকু হবে এবং সে সেই পাওয়ার খাটিয়ে আপনার অধিকার কতটুকু সে নিশ্চিত করবে, সবকিছুই কি এই সংবিধানের অন্তর্ভুক্ত। দেখেন, the power and duties of the government and guarantee certain rights to the people, তার মানে কি এই সংবিধানে নিশ্চিত করছে গভর্নমেন্টের পাওয়ার এবং অথরিটি কতটুকু হবে এবং গভর্নমেন্ট কিভাবে জনগণের রাইটস গুলো নিশ্চিত করবে। তার মানে কি আপনিও কোনোভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন না, রাষ্ট্রও ক্ষতিগ্রস্ত হচ্ছে না, পুরোটা যাতে আপনার হচ্ছে বেনিফিটের মধ্যেই থাকে, পুরোটা নিশ্চিত করে কে? কনস্টিটিউশন। বুঝতে পেরেছেন? তাহলে কনস্টিটিউশন কাকে বলে একটু বলেন তো, কেউ যে বলেন। আচ্ছা, কনস্টিটিউশন মূলত একটা ন্যাশনের অথবা একটা স্টেটের অথবা একটা সোশ্যাল গ্রুপের পুরোপুরি তার পাওয়ার কি হবে, ডিউটিস কি হবে, রেসপন্সিবিলিটিস কি হবে এবং তার থেকে তার জনগণ কতটুকু রাইটস পাবে, সকল কিছু পরিচালনা করা হয় এই সংবিধানের মাধ্যমে। সকল কিছু কোথায় ইনক্লুডেড? এই সংবিধানে ইনক্লুডেড। এবার দেখেন আমরা আসি বাংলাদেশের সংবিধান। এটা আমরা জানলাম সংবিধানের সংজ্ঞা। এবার আসি বাংলাদেশের সংবিধান। কেউ কি বলতে পারবেন বাংলাদেশের পুরো নামটা কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। আমরা সংক্ষেপে বলি বাংলাদেশ, কিন্তু এটার পুরো নামটা কি? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। এটা মনে রাখবেন, এই কোশ্চেনটা যদি আপনাদের কেউ করে এটার অ্যানসার দিতে হবে। এটা জানা প্রত্যেকটা নাগরিকের দায়িত্ব, আপনার দেশের পুরো নামটা কি। অনেকেই বলতে পারেন আমার দেশের পুরো নাম কি। ঠিক আছে, এটা কিন্তু আপনাদের ক্লাস 2 এর বইতে, 2 এর অথবা 1 এর বইতে এটা মানে পড়ানো শুরু করে যে বাংলাদেশের পুরো নাম কি। পুরো নাম কি বলুন তো একবার? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, ইংরেজিতে পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। দেখেন, দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ অফিশিয়ালি দ্য কনস্টিটিউশন অফ দ্য পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। কি বলেছে? আমরা বলি যে বাংলাদেশের সংবিধান, কিন্তু সংবিধানটা মূলত কার? পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। is the supreme law of বাংলাদেশ। দেখেন, সুপার ল অফ বাংলাদেশ, এই সংবিধানটা বাংলাদেশের সবচেয়ে উঁচু স্থানে। The document provides the framework that demonstrates the Bangladeshi Republic with a unitary parliamentary democracy. দেখেন কি কি এখানে নিশ্চিত করে? ফান্ডামেন্টাল হিউম্যান রাইটস, ফ্রিডমস, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি এন্ড ডেমোক্রেটিক লোকাল গভর্নমেন্ট। এই পুরো সংবিধানটা কি কি নিশ্চিত করছে? ডেমোক্রেসি, আপনার হচ্ছে হিউম্যান রাইটস, জুডিশিয়ারি মানে আপনার যত ধরনের আদালত বিষয়ক যত ধরনের যত কিছু আছে, এরপর আপনার রাইটস, হিউম্যান রাইটস। আপনি ধরেন আজকে এখানে দাঁড়িয়ে ক্লাসরুমে দাঁড়িয়ে আপনার মন চাইলে আপনি একটা কথা বললেন এই রিলেটেড, আমি আপনাকে জিজ্ঞেস করলাম এখানে কোনো ধরনের কোনো কোশ্চেন আপনার আছে কিনা, তখন আপনি নিজের মতটা প্রকাশ করলেন। এই যে মত প্রকাশের স্বাধীনতা, এটা কোথা থেকে আসছে? এই সংবিধান থেকে আসছে। দেখেন 1971 সালে যখন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়, 9 মাস যুদ্ধের পরে, এই স্বাধীনতার পরে কিন্তু আমাদের দেশে একটা মানে ছিন্ন বিচ্ছিন্ন অবস্থা ছিল। কোনো ধরনের ইনফ্রাস্ট্রাকচার নাই, কোনো ধরনের গভর্নমেন্ট নাই, কিচ্ছু
কিছু নাই, তখন এই দায়িত্বটা কে নিল? মুজিবনগর সরকার। তখন আমাদের গভর্নমেন্টের দায়িত্বটা কে নিয়েছিল? মুজিবনগর সরকার। এরপর আমাদের বঙ্গবন্ধু ফিরে আসলো স্বদেশ প্রত্যাবর্তনে, ফিরে আসার পরে আস্তে আস্তে করে আমাদের এই সংবিধান নিয়ে কাজ শুরু হলো। এখন এই বাংলাদেশের সংবিধানটা হচ্ছে আমাদের একটা মূল নীতি বা একটা দেশ চালানোর মূল নীতি। পুরো দেশটা কিভাবে চলবে, পুরো দেশটা কিভাবে চলবে, সকল কিছু এই সংবিধানের মধ্যে ইনক্লুডেড। সকল কিছু এই সংবিধানের মধ্যে কি ইনক্লুডেড। এই যে এখন দেখেন গভর্নমেন্ট কিভাবে নির্বাচিত হয়, বলেন কিভাবে নির্বাচিত হয়? পার্লামেন্টে। গভর্নমেন্ট কিভাবে নির্বাচন হয়? একটা পার্লামেন্ট থাকে এবং হচ্ছে কি সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারে, ভোটের মাধ্যমে একটা গভর্নমেন্ট আসবে। এটা হচ্ছে নিয়ম। কার নিয়ম? সংবিধানের নিয়ম। এই নিয়মটা নিশ্চিত করছে এই সংবিধান। ডেমোক্রেটিক লোকাল গভর্নমেন্ট এন্ড ন্যাশনাল ব্যুরোক্রেসি। দেখেন আপনার লোকাল গভর্নমেন্টও থাকবে, আবার যে ন্যাশনাল আপনার যে পাওয়ার, সকল কিছু কে নিশ্চিত করছে? এই কনস্টিটিউশন। তাহলে বুঝতে পেরেছেন বাংলাদেশের কনস্টিটিউশন কি? তাহলে আমরা এখন থেকে বাংলাদেশের কনস্টিটিউশন না বলে কি বলবো? কনস্টিটিউশন অফ পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ। মনে থাকবে? ন্যাশনাল ব্যুরোক্রেসি। আচ্ছা, এটা হচ্ছে কি ধরেন আমাদের পুরো ন্যাশনটা চালানোর জন্য যে ধরনের আমলাতন্ত্র থাকে না, বিভিন্ন ধরনের নিয়ম কানুন থাকে, আমলাতন্ত্র থাকে, এই সকল কিছুকে এখানে বোঝানো হয়েছে। বুঝতে পেরেছেন? এবং এটা কি একটা রিগিড, আপনি চাইলেও হুট করে এটাকে পরিবর্তন করতে পারবেন না। ধরেন আপনার রাষ্ট্রের একটা নিয়ম ভালো লাগেনি, রাষ্ট্রের এই নিয়মটা আপনার ভালো লাগেনি, কিন্তু আপনি কি চাইলে নিয়মটা পরিবর্তন করতে পারবেন না? সেটা যদি সংবিধানে কোনো ধরনের সংশোধনী আসে তখন সেটা পরিবর্তন হবে। এটা একটা রিগিড, মানে রিগিড বলতে আপনি চাইলে এটাকে, মানে এখানে ফ্লেক্সিবিলিটি কম, আপনি চাইলে যে এটাকে পরিবর্তন করে ফেলবেন এরকম না। এটা নিয়ে বিচার বিশ্লেষণ হবে, আপনি সেটা প্রপোজাল দেন যে এটা পরিবর্তন করা দরকার বা কিছু, এটা নিয়ে অনেক ধরনের গবেষণা হবে। তারপরে যদি তারা দেখে যে হ্যাঁ এই আইনটা পরিবর্তন করা প্রয়োজন, তখন এটা পরিবর্তন হবে। বুঝতে পেরেছেন? কনস্টিটিউশন কিন্তু এমন না যে পরিবর্তনযোগ্য না, এটা কিন্তু সংশোধন হয়, কিছুদিন পর পর কিন্তু এটা সংশোধন হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, এইবার আসেন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা পার্ট, সংবিধানের প্রিন্সিপালস, দ্য 4 ফান্ডামেন্টাল প্রিন্সিপালস অফ দ্য কনস্টিটিউশন। এই কনস্টিটিউশনের 4টা মূল নীতি আছে, 4টা মূল নীতি আছে। কি কি? ন্যাশনালিজম, সোশ্যালিজম, ডেমোক্রেসি, সেকুলারিজম। এটা সম্পর্কে কারো ধারণা আছে? বলেন তো। ন্যাশনালিজমের বাংলা কি? জাতীয়তাবাদ। সোশ্যালিজম সমাজতন্ত্র। ডেমোক্রেসি গণতন্ত্র। সেকুলারিজম হচ্ছে যেটা ধর্মনিরপেক্ষতা। দেখেন এখন একটা একটা আসে। ন্যাশনালিজম কি? দেখেন nationalism is the context of Bangladesh emphasize the unity and identity of the Bangladesh nations, promoting the culture, language and heritage. কি বলেছে? আপনার ন্যাশনালিজমটা বাংলাদেশের সবথেকে বেশি এমফাসাইজ করে কিসে? কালচারে, ল্যাঙ্গুয়েজে এবং হেরিটেজ অফ বাংলাদেশ। এবং আপনার ন্যাশনালিজম নিশ্চিত করে একটা দেশের সার্বভৌমত্ব, একটা দেশের সার্বভৌমত্ব, একটা দেশ কিভাবে চলবে, কিভাবে চললে দেশের ভালো হবে, কিভাবে চললে আপনার হচ্ছে ইউনিটি এন্ড আইডেন্টিটি দুটোই আমাদের নিশ্চিত করা যাবে। সকল কিছু কে দেখে? ন্যাশনালিজম এই নীতির মধ্যে পড়ে। ন্যাশনালিজম নীতির মধ্যে আমাদের পুরো দেশটা কিভাবে চলবে, সার্বভৌমত্ব কিভাবে রক্ষা পাবে, সকল কিছু ন্যাশনাল সকল বিষয় কি এখানে আলোচনা করা হয়। এবার আসে সেকেন্ড ওয়ান, সোশ্যালিজম। সোশ্যালিজম কি? সমাজতন্ত্র। আচ্ছা, সমাজতন্ত্র সম্পর্কে কারো কি ধারণা আছে? ইকোনমিক্সে পড়েছিলেন, বলেন। সোশ্যালিজমের আসলে দুইটা পার্ট আছে, যেটা হচ্ছে কমিউনিজম আর একটা হচ্ছে আচ্ছা, আপনি এটার মূল নীতিটা বলেন। সোশ্যালিজমের মূল নীতিটা কি? এটাতে কি বলে? সোশ্যালিজমের মূল নীতিটা হচ্ছে যে দেশের জনগণের জন্য সব, মানে কি বলে, দেশের সম্পদকে আপনি কিভাবে বন্টন করবেন। আচ্ছা, সোশ্যালিজমের মূল ধারণাটা এটা অনেক আগে এসেছে, ঠিক আছে? সোশ্যালিজম মূলত নিশ্চিত করে আপনি আপনার সমাজে যত মানুষ আছে, যত মানে পিপল এখানে বাস করে, সবার সম্পদের বন্টনটা কিভাবে হবে, সম্পদের বন্টনটা আপনি কিভাবে করলে এখানে কেউ ক্ষতিগ্রস্ত হবে না এবং সবাই একটা ইকুয়াল রাইটস পাবে, ঠিক আছে? তাদের কেউ একদম অনেক সম্পত্তির মালিক, কারো একদম কিছুই নাই, কেউ একদম ধরেন দুবেলা খাবার পাচ্ছে না ঠিক মতো, কেউ খাবার অপচয় করছে, ব্যাপারটা কি ইকুয়াল মনে হচ্ছে? ইকুয়াল
তো সোশ্যালিজম ইন বাংলাদেশ এইমস টু অ্যাচিভিং সোশ্যাল এন্ড ইকোনমিক ইকুইটি, দেখেন সোশ্যাল ইকুইটি এবং ইকোনমিক ইকুইটি বাই এনশিওরিং দ্য ডিস্ট্রিবিউশন অফ ওয়েলথ এন্ড রিসোর্সেস ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য সিটিজেন। কি বলেছে? আপনাদের সোশ্যালিজম বাংলাদেশে কি নিশ্চিত করে? আপনার সিটিজেনশিপ যারা মানে পেয়েছে বা যারা আমাদের দেশের সিটিজেন, তাদের যেন সম্পত্তি সঠিকভাবে বন্টন হয় এবং তাদের ওয়েলথ এবং রিসোর্সেস বাকি মানে পুরো সোসাইটির কাজে যেন লাগে, পুরো সোসাইটি যেন সেটা ভোগ করতে পারে। আপনি একাই যদি সব ভোগ করে ফেলেন তাহলে কিভাবে হবে? সো এই সম্পদের যে একটা সুষম বন্টন, এই বন্টনটা নিশ্চিত করে কোন নীতি? সোশ্যালিজম। এটা আমাদের সংবিধানের দ্বিতীয় প্রিন্সিপাল। ঠিক আছে, এবার আসেন থার্ড ওয়ার্ড, সেকুলারিজম ইন বাংলাদেশ। এই সেকুলারিজম জিনিসটা হচ্ছে ধরেন আপনার ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা দেখা। আপনার রাষ্ট্রে যখন কোনো একটা নীতি প্রয়োগ করা হবে, কোনো কিছু প্রয়োগ করা হবে, সেটা যদি আপনার ধর্মকে রিলেটেড করে করা হয়, সেটা কি ভালো হবে? হবে না। আপনার ধর্ম একটা, রাষ্ট্র একটা, দুটোকে আলাদা এন্টিটি দিতে হবে। ঠিক আছে, আমাদের দেশে কি সকল ধর্মের মানুষ বাস করে, এখানে হচ্ছে ধর্ম নিরপেক্ষ। এটা কোনো একটা ধর্মের জন্য আমাদের কান্ট্রিটা না। এমন না যে আমাদের দেশে শুধু মুসলিম বাস করে, আমাদের দেশে শুধু হিন্দু বাস করে, আমাদের দেশে শুধু খ্রিস্টান বাস করে, এরকম না। ঠিক আছে, আমাদের দেশে সকল ধর্মের মানুষ বাস করে এবং তাদের অধিকার আছে সুষ্ঠুভাবে বাঁচার। আপনি চাইলে অন্য কারো ধর্মে আঘাত করতে পারবেন না। আমরা এই কাজগুলো অনেক বেশি করি, তাই না? আমরা এই কাজগুলো অনেক বেশি করি যে আমাদের বিভিন্ন যখন অনুষ্ঠান আসে, এক একটা ধর্মীয় অনুষ্ঠান আসে বিভিন্ন ধর্মের, তখন আমরা কি করি? এক ধর্মের মানুষ আরেক ধর্মকে নিয়ে টানাটানি শুরু করে দিই, আরেক ধর্ম নিয়ে কথা বলা শুরু করে দিই। কিন্তু এমন কোনো ধর্ম নাই যেই ধর্মে বলা হয়েছে আপনি অন্য ধর্মকে নিয়ে কথা বলেন। আছে এমন কোনো? আসেন, বলতে পারবেন আমাকে? আপনাদের কারো ধর্মে এরকম কোনো বিষয় আছে যে অন্য ধর্মকে নিয়ে আপনি কটূক্তি করতে পারবেন? পারবেন না। সো আমাদের দেশে এরকম সেকুলারিজম ইন বাংলাদেশ মিন্স মেইনটেইনিং আ সেপারেশন বিটুইন, দেখেন কি করতেছে? সেপারেশন বিটুইন রিলিজিয়ন এন্ড স্টেট। দেখেন একটা বিষয়, সেকুলারিজম মূলত আপনার ডিফারেন্স করছে কোথা থেকে? স্টেট এবং রিলিজিয়ন। দেখেন এই স্টেটকে যখন আমরা রিলিজিয়নের সাথে মিলিয়ে ফেলবো তখনই আমাদের সমস্যাটা তৈরি হবে। আমি স্টেট নিয়ে যত কিছুই করি না কেন সেটা রিলিজিয়নের সাথে মিলাতে পারবো না এবং রিলিজিয়নকে স্টেটের সাথে মিলাতে পারবো না। যে দেশে যত ধরনের আইন কানুন হবে, যত ধরনের পরিকল্পনা হবে, সেখানে সকল ধর্মের কথা চিন্তা করেই কাজটা আপনাকে করতে হবে। আপনি চাইলে একটা মানুষকে দেশ থেকে বের করে দিতে পারবেন না, আপনি চাইলে একটা মানুষের গায়ে হাত তুলতে পারবেন না, সে অন্য ধর্মের বিধায়। অনেক ধর্ম হচ্ছে, ধরেন কিছু ধর্মের মানুষ আমাদের দেশে বেশি, কিছু ধর্মের মানুষ কম, সংখ্যালঘু সংখ্যা গুরু, তাই বলে আপনারা কি তাদের উপর অত্যাচার করতে পারবেন? পারবেন না। আপনি বলেই ফেলেন এটা তো আমার দেশ, হবে না, এটা সবার দেশ। আসেন, এটা সবার দেশ। যখন আমাদের স্বাধীনতা হয় তখন কি কেউ এটা বলেছিল যে আমি অমুক ধর্মের, আমি তো যুদ্ধে যাব না? বা কোনো মা কি এটা বলেছিল যে আমি তো এই ধর্মের, আমি আমার ছেলেকে পাঠাবো না? সেরকম যদি হতো, এখন যেটা হয় যে একটা কাজ করতে দিলে দেখবেন যে তুই কর তুই কর তুই কর, এরকম ব্যাপার শুরু হয়ে যায়, তাই না? কিন্তু তখন যদি মানুষ এটা করতো যে না আমি যাব না বাবা, তুমি যাও, তাহলে আজকে এই স্বাধীন রাষ্ট্রটা আমরা পেতাম না। সো আপনাকে এটা মানতে হবে যে আমাদের দেশটা কি একটা ধর্মনিরপেক্ষ দেশ, এটা নিয়ে কোনো ধরনের কোনো সংখ্যা নেই। ঠিক আছে, এবার দেখেন এনশিওরিং দ্যাট গভর্নমেন্ট পলিসিস আর নট ইনফ্লুয়েন্সড বাই রিলিজিয়াস বিলিফ। কি বলেছে? এই লাইনটা ভালো করে পড়েন। এনশিওরিং দ্যাট গভর্নমেন্ট পলিসিস আর নট ইনফ্লুয়েন্সড বাই রিলিজিয়াস বিলিফ। আপনি গভর্নমেন্ট পলিসি দিবেন, আপনি গভর্নমেন্টের বিভিন্ন মূলনীতি দিবেন, ঠিক আছে দেন, কিন্তু সেটা কখনোই রিলিজিয়াস বিলিফ থেকে ইনফ্লুয়েন্সড হবে না, আপনার রিলিজিয়াস পার্সপেক্টিভ থেকে ইনফ্লুয়েন্সড হবে না। সেটা সবার জন্য সমান হতে হবে, সবার এখানে একটা বেনিফিট হবে সেটা নিশ্চিত করেই আপনাকে একটা মূলনীতি দিতে হবে। বুঝতে পেরেছেন? এবারে দেখেন ডেমোক্রেসি। ডেমোক্রেসি কি? গণতন্ত্র। ডেমোক্রেসি কি? গণতন্ত্র। গণতন্ত্র মানে কি? গণতন্ত্র মানে কি? গণ মানে কি বলেন তো? জনগণ। জনগণের যেটা অধিকার, জনগণের তন্ত্র বলা হয়, সেটাই কি? গণতন্ত্র। গণতন্ত্রের মূল মানে মূল মালিক কে? জনগণ। গণতন্ত্রের মূল মালিক হচ্ছে জনগণ, মানে আমরা, আম জনতা। বুঝতে পেরেছেন? Democracy in Bangladesh ensures that the government is elected by the people and operates in manner that reflects the will and
রাইটস অফ দ্য সিটিজেন। দেখেন কি বলেছে, ডেমোক্রেসি কি নিশ্চিত করছে, আপনার একটা গভর্নমেন্ট থাকবে, সেই গভর্নমেন্ট কার মাধ্যমে ইলেক্টেড হবে, পিপলের মাধ্যমে, জনগণের মাধ্যমে ইলেক্টেড হবে, এবং সে যত ধরনের অপারেশনস পরিচালনা করবে সেগুলো রিফ্লেক্ট করবে কিসে, রাইটস অফ দ্য সিটিজেন। আপনি যাই করেন না কেন, যেই অ্যাকশনেই যান না কেন, সেটা কি নিশ্চিত করবে, রাইটস অফ দ্য সিটিজেন। আপনি সিটিজেনের রাইটসটা নিশ্চিত করবেন। গভর্নমেন্ট কেন কি করবে, গভর্নমেন্টের পাওয়ার কেন আছে, অথরিটি কেন আছে, গভর্নমেন্টের পাওয়ার এবং অথরিটি আছে যাতে সে জনগণের অধিকার নিশ্চিত করতে পারে। এটা রাষ্ট্রের দায়িত্ব, এটা সরকারের দায়িত্ব। বুঝতে পেরেছেন? তাহলে চারটা মূলনীতি কি, প্রথমটা ন্যাশনালিজম, সেকেন্ড ওয়ান সোশ্যালিজম, থার্ড ওয়ান সেকুলারিজম, ফোর্থ ওয়ান ডেমোক্রেসি। আচ্ছা, এখন আমার সামনে আমি একজনকে ডাকবো, সে এসে এখানে একটা ব্রিফ দিবেন, এই চারটা মূলনীতি কাকে বলে, এক লাইন করে ব্রিফ দিবেন। কে আসবেন নাকি আমি ডাকবো, বলেন। আচ্ছা, কে আসবেন, আপনি আসেন। আপনি আপনি যে পিছনে দেখাচ্ছেন চলে আসেন, আসেন। তাহলে কি আপনি ক্লাসে মনোযোগ দেননি? আচ্ছা, ওখানে দাঁড়িয়ে বলেন। আচ্ছা, ওখানে দাঁড়িয়ে বলেন, ওখানে দাঁড়িয়ে বলেন। আপনি বলবেন, বলেন। কে বলবেন, বলেন, একজন বলেন, আমি তো শুনতে যাচ্ছি। আপনি আপনি বলবেন, বলবেন, আসেন। আমি হ্যাঁ, আসেন, আসেন, সাহস করে চলে আসেন। একদম ছোট করে এক লাইন করে বলবেন। প্রথমে হচ্ছে ন্যাশনালিজম হচ্ছে বাংলাদেশের ন্যাশনালিজম হচ্ছে যেটা দেশের মধ্যে বা নেশনের মধ্যে ইউনিটি এবং ইউনিটিকে বজায় রাখে, আইডেন্টিটিকে বজায় রাখে একটা দেশের হিসাবে, যেমন বাংলাদেশ নেশন, এখানে জনগণের ভাষা, হেরিটেজ, আইডেন্টিটি এবং ইউনিটিকে বজায় রাখে। সোশ্যালিজম হচ্ছে যেখানে বাংলাদেশ aims at achieving social and economic equality by সোশ্যালিজম হচ্ছে যেটা দেশের মধ্যে যে সম্পদটা আছে, যেটা জনগণের মধ্যে সব সমানভাবে ভাগ করে দেয়, সোশ্যালিজম। সেকুলারিজম হচ্ছে যেটা হচ্ছে ধর্মনিরপেক্ষতা। বাংলাদেশ হচ্ছে একটা ধর্মনিরপেক্ষ একটা দেশ। সেকুলারিজমের মধ্যে সেকুলারিজমের মধ্যে ধর্মকে রাষ্ট্র থেকে আলাদা করা হয়। ডেমোক্রেসি হচ্ছে যে ডেমোক্রেসিতে জনগণ হচ্ছে মূল ক্ষমতার অধিকারী। জনগণের মাধ্যমে একটা সরকার ইলেক্ট হয় এবং ওই সরকার জনগণের যে ইন্টারেস্ট ওইটা হিসেবেই কাজ করে। গুড, থ্যাংক ইউ সো মাচ। সবাই একটু সামনে এসে কথা বলা প্র্যাকটিস করেন। দেখেন তার পড়া কিন্তু এখানেই শেষ, তার এতটুকু পড়া এখানেই কমপ্লিট। সো আপনারা ট্রাই করেন ক্লাসের পড়া ক্লাসে বসে শেষ করে দিতে, তাহলে দেখবেন বাসায় গিয়ে অল্প পড়লে হয়ে যাচ্ছে, বাসায় গিয়ে একটু চোখ বুলালে হয়ে যাচ্ছে, শুয়ে শুয়ে একটু স্লাইড দেখবেন হয়ে যাবে। কিন্তু ক্লাসের পড়া ক্লাসে শেষ করে যাওয়ার ট্রাই করেন। আমার ক্লাসে মনোযোগ দিতে হবে, আমি এরকম হুটহাট করে দু একজনকে ডাকবো। আজকে ধরেন আমি একটু আপনাদের কাছ থেকে প্রেফারেন্স দিলাম, কিন্তু এরপরে আমি আপনাদের মধ্যে থেকে একজনকে ডাকবো এখানে আসতে। তো আপনাদের মনোযোগ রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমাদের কনস্টিটিউশন কি আমরা জানলাম, বাংলাদেশের কনস্টিটিউশন কি সেটাও জানলাম, বাংলাদেশের কনস্টিটিউশনের চারটা মূলনীতি সেটাও জানলাম। এবার আসেন ফিচার্স অফ দ্য কনস্টিটিউশন অফ বাংলাদেশ 1972। আমাদের এই কনস্টিটিউশনের ফিচারগুলো কি কি, আমরা কিছু ফিচার এখানে জানবো। প্রথম ফিচারটা দেখেন, প্রিএম্বল। প্রিএম্বল মানে কি জানেন? প্রস্তাবনা। দেখেন, the preamble sets the ideological foundation of the constitution, reflecting the aspiration of the people of society based on equality, human dignity and social justice. এই যে আমাদের সংবিধান, সেটা প্রস্তাবনা কেন করা হয়েছিল? প্রস্তাবনা করা হয়েছিল আমাদের সমাজের
এগুলো নিশ্চিত করার জন্য কি একটা প্রস্তাবনা দিতে হয়। আপনার কনস্টিটিউশনের একটা ফিচারস হলো এটা বা ক্যারেক্টারিস্টিক্স হলো এটা যে আপনাকে একটা প্রস্তাবনা দিতে হবে। সেই প্রস্তাবনা অনুযায়ী তারপর না সংবিধানটা হবে, তাই না? পিছনে কথা হচ্ছে, কথা হবে না। আচ্ছা, এবার দেখেন ফান্ডামেন্টাল রাইটস। আপনারা জানেন ফান্ডামেন্টাল রাইটস গুলো কি কি। এই ফান্ডামেন্টাল রাইটস তো কি আমাদের সংবিধানের একটা ফিচার, সংবিধানের একটা কি ফিচার। দেখেন, দ্য কনস্টিটিউশন গ্যারান্টিজ আ রেঞ্জ অফ ফান্ডামেন্টাল রাইটস অফ ইটস সিটিজেন্স। এখানে যত সিটিজেন তাদের কিছু ফান্ডামেন্টাল রাইটস নিশ্চিত করা কি সংবিধানের দায়িত্ব, সংবিধানের একটা ফিচার। দেখেন, রাইটস টু ইকুয়ালিটি বিফোর দ্য ল। এটা মানে কি আপনি যে বিচার চাইবেন সেই বিচারে একটা স্বাধীনতা, একটা সমতা। ধরেন আপনাদের দুইজনকে নিয়ে আমি এখানে একটা বিচার বসালাম। এখন আমি যদি একপাক্ষিক ভাবে, ধরেন সে হচ্ছে সিআর, এখন আমি আমার রায়টা সিআর এর দিকে দিয়ে দিলাম কোনো কিছু না চিন্তা করে, কারণ সে আমার সাথে সবসময় কমিউনিকেট করে, তাকে আমি চিনি, ক্লাসে আসলে আমি তাকে দেখি, সে সামনে আসে কথা বলে, তো সব দিক থেকে সে কি পরিচিত। এখন আপনি ধরেন আমার পরিচিত না, আপনি ক্লাসে খুব কম আসেন, এখন কোনো একটা বিচার নিয়ে বসলেন, তো সেটা রায় দিতে গিয়ে আমি কি করলাম, একপাক্ষিক ভাবে আমি তার দিকে রায় দিয়ে দিলাম। সে ধরেন অন্যায় করছে, অন্যায় করার পরে আমি কি করলাম, মানে এক চোখ বলে যেটাকে, এক চোখে তাকে আমি তার দিকে রায় দিয়ে দিলাম। হ্যাঁ, এটা কি তাহলে আমার ইকুয়ালিটি হলো? বলেন তো, ইকুয়ালিটি অফ ল হলো? আপনি কি আপনার পোরশনটুকু পেলেন? না, পেলেন না। সো এই যে ইকুয়ালিটি অফ ল, এটা নিশ্চিত করা কার দায়িত্ব? এই সংবিধান। এই সংবিধান থেকে এগুলো আসে। আপনার ইকুয়াল রাইটস কিভাবে নিশ্চিত হবে, কিভাবে করবেন, সকল কিছু এই সংবিধানের অন্তর্ভুক্ত। সো এটাও একটা সংবিধানের ক্যারেক্টারিস্টিক্স অথবা ফিচার। এবার দেখেন, রাইটস টু লাইফ এন্ড পার্সোনাল লিবার্টি। আপনার ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি স্বাধীনতার রাইটস, এটা বুঝেন? আপনি ব্যক্তি হিসেবে কিছু জিনিসে তো স্বাধীন। আপনি এখন এখান দিয়ে চলাচল করবেন, এটা কি আপনার স্বাধীনতা না? আপনি এখন কথা বলবেন, এটা আপনার স্বাধীনতা না? আপনি সংবাদপত্র প্রকাশ করবেন, এটা আপনার স্বাধীনতা না? আপনি একটা কোনো কিছু নিয়ে একটা মতবাদ প্রকাশ করবেন, এটা আপনার স্বাধীনতা। এই স্বাধীনতা নিশ্চিত করা। ফ্রিডম অফ স্পিচ, এক্সপ্রেশন এন্ড দ্য প্রেস। কি বলেছে? ফ্রিডম অফ স্পিচ, কথা বলার স্বাধীনতা। ফ্রিডম অফ এক্সপ্রেশন, আপনি কিরকম এক্সপ্রেশন দিবেন সেটা তো আপনার উপর ডিপেন্ড করে। সেটা কি আপনাকে কেউ বলে দিবে যে আপনার এরকম এক্সপ্রেশনই দিতে হবে? নো। এখন এখানে আপনারা আছেন অনেকে, আমি ক্লাস নিচ্ছি, এখন আমার প্রতি সবার এক্সপ্রেশন কি সেম? কেউ ধরেন মনে করছেন যে ম্যাম কখন বের হয়ে যাবে, ম্যাম চলে যাক, চলে গেলেই আমরা এখান থেকে দৌড় দিয়ে বের হয়ে যাবো। কেউ হয়তো ঠিকঠাক ভাবে পড়াটা শুনছেন, ঠিক আছে, কেউ আবার মনে করতেছেন ম্যাম এগুলো কি পড়াচ্ছে, অন্য কিছু পড়ানো যায় না, এর থেকে ইন্টারেস্টিং কিছু নাই। তো এরকম বিভিন্ন মতবাদ বিভিন্ন মানুষের থাকবে, এক্সপ্রেশন থাকবে, এটাকে প্রকাশ করতে দেওয়াটাই হচ্ছে কি স্বাধীনতা। এবার দেখেন, এন্ড দ্য প্রেস। প্রেস বলতে সংবাদপত্রের স্বাধীনতা। আপনি কোন সংবাদটা প্রকাশ করবেন, যেটা সত্যি নিউজ সেটা আপনি প্রকাশ করলেন, সেটাতে কোনো ধরনের বাধা পাচ্ছেন না, এটাই হচ্ছে কি প্রেস রিলেটেড স্বাধীনতা। এবার দেখেন, হ্যাঁ, এটা প্রেসের মধ্যেই আসলে এগুলো ইনক্লুডেড। ফ্রিডম অফ অ্যাসেম্বলি এন্ড অ্যাসোসিয়েশন, ফ্রিডম অফ রিলিজিয়ন, প্রোটেকশন এগেইনস্ট ডিসক্রিমিনেশন। মানে আপনি যে একটা সংসদীয় পদ্ধতিতে আপনি রাষ্ট্র পরিচালনা করবেন, সেটার একটা স্বাধীনতা আছে। আপনি হচ্ছে গণসংযোগ করবেন, সেটার একটা স্বাধীনতা আছে। আপনি একটা সমাবেশ নামাবেন, ধরেন কোনো একটা কারণ, এই যে যেমন এখন হচ্ছে বিভিন্ন ধরনের আন্দোলন চলতেছে, সো এই যখন কারো কোনো কিছু দাবি আদায়ের সময় আসে, তখন যে তারা মিছিল বের করে, এটাও কিন্তু তাদের স্বাধীনতা। এই যে তারা সমাবেশ করতে পারবে, দেখেন, ফ্রিডম অফ অ্যাসেম্বলি এন্ড অ্যাসোসিয়েশন, তারা যে এই যে জনসংযোগটা করতে পারবে, সেটা কিন্তু আমাদের সংবিধানে উল্লেখ আছে। আজকে যদি এটা উল্লেখ না থাকতো, তাহলে কি এখন এরকম রাস্তায় থাকতে পারতো? কেউ থাকতে পারতো না। তখন কি হতো? 71 সালের মতো দলিত, তাই না? 71 সালে কি করছিল? ছাত্ররা আন্দোলনে নামছে, সাথে সাথে তাদেরকে গুলি করে দেওয়া হয়েছে। 52। আচ্ছা, 52। তখন আমাদের কিন্তু স্বাধীনতা ছিল না। সো আপনারা পড়েছেন, বাট গুড, আপনারা পড়েছেন, বিধায় ধরতে পেরেছেন, থ্যাংক ইউ। আচ্ছা, দেখেন, 52 সালে যখন এই ছাত্রদের উপরে গুলি করা হয়, এরপরেই কিন্তু আপনাদের আস্তে 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 করে স্বাধীনতার বীজটা বপন হয়। দেখেন, 71 সালে আমরা স্বাধীন হয়ে গেলাম, এখনো যদি আমাদের সেই নীতিটা কার্যকর না হয়, তাহলে কিভাবে হবে? সো এই যে আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি বা অ্যাসোসিয়েশন করার যে স্বাধীনতাটা, সেটা আমাদের ওই স্বাধীনতার পর থেকেই আমাদের সংবিধানে ইনক্লুডেড। বুঝতে পেরেছেন? আচ্ছা, এবারে দেখেন, প্রোটেকশন এগেইনস্ট ডিসক্রিমিনেশন।
এই যে সবসময় কি মেয়েদের মানে মেয়েদের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা হয়? নো, ছেলেদের ক্ষেত্রেও করা হয়। আবার সবসময় কি ছেলেদের ক্ষেত্রে করা হয়? নো, ছেলে মেয়ে উভয়ের ক্ষেত্রে ডিসক্রিমিনেশন করা হয়। আবার দেখেন আপনি জায়গা সম্পত্তি নিয়ে কথা বলবেন, সেখানে ডিসক্রিমিনেশন আছে, ঠিক আছে? আপনি একটা পরিবেশে যাবেন, সেখানে ধরেন একটা জেন্ডার বায়াস করতেছে। ডিসক্রিমিনেশনটা আসলে সবচেয়ে বেশি হয় জেন্ডার নিয়ে, ঠিক আছে? তো এটার মধ্যে আমরা অনেক সময় ভাবি কি শুধু মেয়েরাই করছে, কিন্তু না, এখানে ছেলেরাও করছে। সো আচ্ছা, কারেন্ট চলে গেছে, সমস্যা নাই। ম্যাম আমেরিকাতেও তো ডিসক্রিমিনেশন হ্যাঁ, সব জায়গায় আছে, শুধু বাংলাদেশে না, শুধু বাংলাদেশে না, বরং বাংলাদেশে এটা কমই আছে, ঠিক আছে? এটা মূলত ডিসক্রিমিনেশনটা পুরো আপনি যদি ন্যাশনাল চিন্তা করেন বা ওয়ার্ল্ড চিন্তা করেন, বিভিন্ন কান্ট্রিতে এটা আছে, বিভিন্ন সেক্টরেই আছে। কিন্তু এই ডিসক্রিমিনেশন যাতে না করে সেটা কিন্তু আমরা সংবিধানে বলে দিয়েছে, এটা কিন্তু আপনার ফ্রিডম, বুঝতে পেরেছেন? তো আজকে আমরা দুইটা পড়লাম না, ফিচার দুইটা পড়লাম, আরো আপনাদের 8টা ফিচার বাকি আছে, ঠিক আছে? 8টা ফিচার বাকি আছে, মোট 10টা ফিচার হলে আপনাদের কনস্টিটিউশনের ফিচার শেষ হবে। আজকের মতো আপাতত এটা ক্লোজ করেন, আমরা নেক্সট ক্লাসে